দ্বাদশ শ্রেণী রসায়ন থার্ড সেমিস্টার তৃতীয় অধ্যায় হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন। এই অধ্যায় থেকে আমি এখন কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। ছাত্রছাত্রীরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। কি টপিকটা হচ্ছে যে বিষয় থেকে বা টপিক থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনের ডি, এল এবং আরএস নামকরণ থেকে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে নিচের যৌগগুলির মধ্যে কোনটি আলোক ঘূর্ণন বা অপটিক্যাল রোটেশন দেখায়। তা আলোক ঘূর্ণন দেখাবে, অর্থাৎ যৌগটি হচ্ছে আলোক সক্রিয়। তাহলে এখানে আমার চারটা অপশন দেওয়া আছে। এ নাম্বার অপশনে এরকম একটা যৌগ দেওয়া আছে, বি নাম্বার অপশনেও এরকম একটা যৌগ দেওয়া আছে, সি নাম্বার অপশনে একটা যৌগ দেওয়া আছে, ডিতে একটা যৌগ দেওয়া আছে। তা এখানে যৌগগুলির গঠনাকৃতি ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেতে লেখা আছে। ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত হচ্ছে কোনো একটা জৈব যৌগের ত্রিমাত্রিক গঠনাকৃতি, যেখানে এই যে সাধারণ রেখা থাকে, এখানে হচ্ছে একটা কার্বন পরমাণু আছে, যে কার্বন পরমাণুর হচ্ছে সংকরায়ন হচ্ছে sp3। প্রত্যেকটির ক্ষেত্রেই এই এরকম একটা কার্বন আছে, এই কার্বনটার সংকরায়ন হচ্ছে sp3। তার দুটি যোজ্যতা সাধারণ রেখা দিয়ে দেখানো হয়েছে, এই একটি রেখা, এই একটি রেখা। আর একটি যোজ্যতা এরকম ডট 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 লাইন দিয়ে দেখানো আছে, আরেকটি হচ্ছে বোল্ড লাইন দিয়ে দেখানো আছে। ঠিক আছে, তো সাধারণ রেখাগুলো বইয়ের পৃষ্ঠে অবস্থান করে, ডট ডটটা বইয়ের পৃষ্ঠের নিচে আছে, আর বোল্ডটা বইয়ের পৃষ্ঠা থেকে ওপরে আছে। তা আমাকে আলোক সক্রিয় দেখতে গেলে প্রথমে দেখতে হবে যৌগটির মধ্যে কতগুলো কাইরাল কার্বন আছে বা প্রতিসম কার্বন পরমাণু আছে। যদি একটা কাইরাল কার্বন পরমাণু থাকে তাহলে যৌগটি অবশ্যই আলোক সক্রিয় হবে। তাহলে এই ঘটনাকৃতির ক্ষেত্রে, এই যৌগটির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই যে কার্বনটা, এই কার্বনের এইদিকে আছে C2H5, এইদিকে CH3, এদিকে হাইড্রোজেন, এদিকে ক্লোরিন। তো এই যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এই কার্বনটার চারদিকে চারটি যোজ্যতা চারটা ভিন্ন পরমাণু বা গ্রুপের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এই কার্বনটি কাইরাল কার্বন। কিন্তু এখানে দুটি কার্বন পরমাণু আছে, তার মধ্যে একটিও কাইরাল কার্বন নয়, এখানের যে কার্বন আছে সেটিও কাইরাল কার্বন নয়। তাহলে এই যৌগটির মধ্যে যতগুলো কার্বন আছে তার মধ্যে একটি কাইরাল কার্বন আছে। তাহলে এই যৌগটি হবে আলোক সক্রিয় যৌগ, অর্থাৎ এই যৌগটি আলোক ঘূর্ণন দেখাবে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে। এবার যেহেতু একটি সঠিক উত্তর থাকবে, তাহলে বাকি তিনটি আর দেখার প্রয়োজন নেই। বাকি তিনটির ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে একটিও কাইরাল কার্বন নেই। যেমন এই যৌগটির ক্ষেত্রে এই কার্বনটার ক্ষেত্রে এই যে দুটো CH3 একই গ্রুপ হয়ে যাচ্ছে, তো এটি কাইরাল কার্বন হবে না, এটিও হবে না, এটিও হবে না। এই যৌগটির ক্ষেত্রে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, সুতরাং এটিও কাইরাল কার্বন নয়, আর এই দুটো তো নয়ই। আবার এই কার্বনটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি CH3 একই গ্রুপ যুক্ত আছে, সুতরাং এটিও কাইরাল কার্বন নয়, তো এটিও তো নয়, এটিও নয়, এখানের দুটির মধ্যে একটিও নয়। তাহলে এই বি, সি, ডি এই তিনটি কিন্তু আলোক ঘূর্ণন দেখাবে না। তাহলে এই যৌগটির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, একটি কাইরাল কার্বন পাচ্ছি, সেই জন্য এই যৌগটি কিন্তু আলোক ঘূর্ণন দেখাবে, অর্থাৎ আলোক সক্রিয় হবে। এর একটা এনানসিওমারও থাকবে। এবার আমরা আসব এই কোশ্চেনটা, নিচের কোন গঠনটি পি অণুর গঠনের সঙ্গে এনানসিওমার হবে। তাহলে এনানসিওমার মানে কি, অবশ্যই এই যে পি যৌগটি আছে সেই পি যৌগটি কী হবে, পি যৌগটি হবে আলোক সক্রিয়। এনানসিওমার বলেছে, এর একটা এনানসিওমার পেতে গেলে অবশ্যই একে একটা আলোক সক্রিয় যৌগ হতে হবে। তো এই যৌগটির মধ্যে দেখতে পাচ্ছি আমরা এই যে কার্বন পরমাণু আছে, কার্বন পরমাণু যে চারটি যোজ্যতা সঙ্গে চারটি ভিন্ন পরমাণু বা গ্রুপ যুক্ত আছে। যেমন এই কার্বনটির সঙ্গে এদিকে হাইড্রোজেন আছে, এদিকে CH3 আছে, এদিকে Br আছে, এদিকে C2H5 আছে। সুতরাং এটি হচ্ছে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন পরমাণু, এবং অপ্রতিসম কার্বন পরমাণু একটি আছে, সুতরাং এটি আলোক সক্রিয়, সুতরাং এর এনানসিওমার হবে। এবার এনানসিওমার কেমন করে ভাববো, তো এই যৌগটির সামনে একটি মিরর রাখবো, সেই দর্পণ রাখবো, দর্পণের একটি প্রতিবিম্ব তৈরি হবে। সেই প্রতিবিম্বটি কী হবে, এর উপরে উপরিবাতযোগ্য হবে না। যে প্রতিবিম্বটি হবে সেই প্রতিবিম্বটি কখনোই এর উপরে উপরিবাতযোগ্য হবে না। সেই করে যদি আমরা করি তাহলে এই যৌগটি হবে। এই যৌগটির ক্ষেত্রে কি, এটিকে মানে দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে তাকে একটু ঘোরালেই এই যৌগটি পাওয়া যাবে।
জাস্ট এইটির সামনে আমি যদি এরকম করে দর্পণ রাখি, তাহলে যে দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বর ক্ষেত্রে এই যে সিএইচ বন্ধনটা আছে, সেই সিএইচ বন্ধনটাকে যদি একটু ঘোরানো যায়, তাহলে কিন্তু আমার এই যৌগটি পাবো। সেই জন্য এর এনানসিওমার হচ্ছে এটা। ঠিক আছে, এবারে আমরা এই কোশ্চেনটাতে আসছি। এটা একটা ফিশার অভিক্ষেপ সংকেতে একটি যৌগ দেওয়া আছে, ফিশার অভিক্ষেপ সংকেতে। ঠিক আছে, কি দেওয়া আছে? COOH সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড বিআর, সিঙ্গেল বন্ড এইচ, এদিকে সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড বিআর, সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড CH3। অর্থাৎ এই যে শৃঙ্খলটি আছে, এই শৃঙ্খলটিতে 4টি কার্বন পরমাণু আছে। এবার COOH এর কার্বনটিতে 1 নাম্বার দিব, 1 2 3 4। তাহলে এটি হচ্ছে দুই নাম্বার কার্বন, যেটিকে C2 বলতে পারি, আর এটি হচ্ছে 3 নাম্বার কার্বন, যেটিকে C3 বলা যায়। তাহলে এই করে আমরা কি পাচ্ছি? কোশ্চেনটা হচ্ছে এই যৌগটির ক্ষেত্রে যৌগটির C2 এবং C3 এর বিন্যাস কি, যৌগটির C2 এবং C3 এর বিন্যাস কী হবে। এবার বিন্যাস দেখতে গেলে, ফিশার অভিক্ষেপ সংকেতে বিন্যাস দেখতে গেলে, তাহলে কিন্তু আমাকে অপ্রতিসম কার্বন পরমাণু সঙ্গে যুক্ত ভিন্ন পরমাণু বা গ্রুপগুলিকে প্রাধান্যক্রমে আগে সাজাতে হবে। তাহলে এই যে C2 কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইদিকে বিআর আছে, এদিকে এইচ আছে, এদিকে COOH আছে, এদিকে একটা এই বড় গ্রুপটি রয়েছে। তাহলে প্রাধান্যক্রমে আমরা কিভাবে সাজাবো? এই ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক যেহেতু সব থেকে বেশি, তাই এখানে 1 দিব। এবার এই কার্বনের সঙ্গে এই দিকে সরাসরি কার্বন যুক্ত আছে, এই দিকেও সরাসরি কার্বন যুক্ত আছে। এবার দুই দিকেই সেম আছে, কিন্তু এই কার্বনের সঙ্গে অক্সিজেন আছে, এই কার্বনের সঙ্গে ব্রোমিন আছে। সেই জন্য এর প্রাধান্যটা বেশি হবে, কারণ ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক অক্সিজেনের থেকে বেশি। তাহলে এই বড় গ্রুপটি হয়ে যাচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে আমি যদি এখন কলম রেখে ঘোরাই, তাহলে হচ্ছে কি 1 2 3, 1 2 3, 1 2 3। তার মানে আমার কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। অর্থাৎ হওয়া উচিত ছিল আর, কিন্তু যেহেতু এইচ সবথেকে কম প্রাধান্যের গ্রুপটি অনুভূমিক রেখায় বর্তমান, তাই এটি হয়ে যাবে 2, এটি হয়ে যাবে এস। অর্থাৎ C2 কার্বনের বিন্যাসটা হয়ে যাবে এস। ঠিক আছে, এবার C3 যদি লক্ষ্য করি, তাহলে কী হবে? C3-র ক্ষেত্রে এইদিকে বিআর, এদিকে CH3, এদিকে এইচ, আর এইদিকে একটা বড় গ্রুপ। তাহলে এখানে হবে 1 নাম্বার, আর এই দিকের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড আছে, সরাসরি যুক্ত আছে কার্বন, এইদিকেও কার্বন। কিন্তু কার্বনের পরবর্তী মৌল হচ্ছে হাইড্রোজেন, এখানে কার্বনের পরবর্তী মৌল হচ্ছে ব্রোমিন। তাহলে এটা এই গ্রুপটা প্রাধান্যক্রমে 2 হয়ে যাবে, আর এটা হবে 3। এবার কলম রেখে যদি ঘোরাই 1 2 3, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হওয়া উচিত এস, কিন্তু যেহেতু হাইড্রোজেন অর্থাৎ সবচেয়ে কম প্রাধান্যযুক্ত পরমাণুটি আমার অনুভূমিক রেখায় আছে, তাই এসটা আর হয়ে যাবে। তাহলে C2-র ক্ষেত্রে পাচ্ছি এস, আর C3-র ক্ষেত্রে পাচ্ছি আর, অর্থাৎ অপশন এ হবে, এই যে এস আর। এইবারে নিচের যৌগে 2 এবং 3 নং কার্বনের পরম বিন্যাস বলতে আর ও এস বিন্যাসটা বলতে হবে, আর এস নামকরণ করতে হবে। তাহলে কি এখানেও আমার ফিশার অভিক্ষেপ সংকেতে দেওয়া আছে, প্রথমে CHO, তারপরে সি, তার সঙ্গে বিআর এইচ, তারপরে সি, তার সঙ্গে CnH, তার সঙ্গে OCH3। এইবারেতে আমাকে এই C2, এই হচ্ছে C3, ওপরেরটা যদি 1 নাম্বার হয়, CHOর কার্বনকে 1 দিব, 1 2 3 4। তাহলে এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তাহলে C2-র ক্ষেত্রে আমরা যদি এবার C2-র সঙ্গে যে বিভিন্ন পরমাণু গ্রুপগুলো আছে তাদেরকে প্রাধান্যক্রমে আমরা প্রথমে সাজাবো। তাহলে এখানে ব্রোমিন হবে 1, তারপর এই কার্বনের সঙ্গে কার্বন আছে, এই কার্বনের সঙ্গে কার্বন আছে, অর্থাৎ দুদিকে সেম আছে। তাহলে কার্বনের পরবর্তী মৌল কি আছে? এখানে অক্সিজেন, এখানে কার্বনের পরবর্তী মৌল অক্সিজেন। কিন্তু এইখানে হচ্ছে সিঙ্গেল বন্ড অক্সিজেন, এখানে হচ্ছে ডাবল বন্ড অক্সিজেন। ডাবল বন্ড অক্সিজেনকে দুটি অক্সিজেনের সঙ্গে তুলনা করা যায়, অর্থাৎ এই কার্বনটি দুটো অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটি এইদিকে অক্সিজেন, এইদিকে কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে প্রাধান্যক্রমে এ হবে 2, আর এই বড় গ্রুপটি হবে 3, এই হাইড্রোজেন হবে 4। তাহলে এবার যদি আমি কলম ঘোরাই, তাহলে কী হবে? 1 2 3, 1 2 3, 1 2 3, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। হওয়া উচিত ছিল এস, কিন্তু হয়ে যাবে আর, কারণ এইচ হচ্ছে অনুভূমিক রেখায় অবস্থান করছে। ঠিক আছে, এবার আমরা যদি 3 নাম্বার কার্বনের ক্ষেত্রে এবার পরম বিন্যাস বের করি, তাহলে কী হবে? এখানে
সবচেয়ে প্রাধান্য হচ্ছে ও সিএইচ3 গ্রুপ, কারণ কার্বনের সঙ্গে সরাসরি অক্সিজেন যুক্ত আছে, কার্বনের সঙ্গে সরাসরি সি যুক্ত আছে, কার্বনের সঙ্গে সরাসরি সি যুক্ত আছে সি, আর এইদিকে এইচ, তাহলে এটার হবে 1। আর তারপরে যদি আমি 2 নাম্বার কোনটাকে দিব, এইদিকে কার্বনের সঙ্গে সি, এইদিকে কার্বনের সঙ্গে সি, সি এর পরবর্তী মৌল এন, সি এর পরবর্তী মৌল হচ্ছে বিআর, তাহলে ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক বেশি নাইট্রোজেনের থেকে, তাই এই গ্রুপটি হয়ে যাবে প্রাধান্যক্রমে 2, আর এটি হচ্ছে 3। তাহলে আমার কি ঘুরতেছে, এবার কলমটাকে এইভাবে আমরা ঘোরাবো, 1 2 3, এইভাবে ঘুরছে 1 2 3 1 2 3, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হওয়া উচিত আর, হয়ে যাবে এস, কারণ হাইড্রোজেন অনুভূমিক রেখায় অবস্থান করছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে আমার আসলো 2R, আর 3 নাম্বারের কার্বনের ক্ষেত্রে 3S, অর্থাৎ এস, এই যে 2R 3S, 2 বোঝাচ্ছে যে 2 নাম্বার কার্বন, আর 3 বোঝাচ্ছে 3 নাম্বার কার্বন। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা এই কোশ্চেনটাতে আসি আবার, আরেকটি যৌগ যেখানে ফিশার অভিক্ষেপ সংকেতে দেওয়া আছে, এই যৌগটির ক্ষেত্রে 2 নং এবং 3 নং কার্বনের পরম বিন্যাস বের করতে বলেছে, অর্থাৎ RS নামকরণ করতে বলেছে, যে 2 নাম্বার কার্বনের আর বিন্যাস হবে না এস বিন্যাস হবে, 3 নাম্বার কার্বনের আর বিন্যাস হবে না এস বিন্যাস হবে, সেটা আমাদের বের করতে বলেছে। কি করব এবার, তাহলে প্রথমে নাম্বারিং করলাম 1 2 3 4, কারণ এই ফিশার অভিক্ষেপ সংকেতে এই বরাবর কার্বন শৃঙ্খলটা থাকে 4। এই 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, 2 নাম্বার কার্বনের এক বন্ধন দিয়ে সিএল আছে, এক বন্ধন দিয়ে CH3 আছে, এক বন্ধন দিয়ে এইচ আছে, এক বন্ধন দিয়ে এরকম একটা বড় গ্রুপ আছে। তা পরমাণু ক্রমাঙ্ক এইগুলোর মধ্যে এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে ক্লোরিন, এই কার্বনের সঙ্গে সরাসরি কার্বন, এই কার্বনের সঙ্গে সরাসরি কার্বন, আর এই কার্বনের সঙ্গে সরাসরি হাইড্রোজেন। তাহলে আমরা এই ক্লোরিন যে পরমাণু আছে তার পরমাণু ক্রমাঙ্ক সব থেকে বেশি হবে, তাই জন্য এর প্রাধান্য 1 হবে। তারপরে যদি যাই, তো এই দিকেও সরাসরি কার্বন যুক্ত, এই দিকেও সরাসরি কার্বন যুক্ত। এবার এর পরবর্তী মৌল হাইড্রোজেন, কার্বনের পরবর্তী মৌল হাইড্রোজেন, এখানে কার্বনের পরবর্তী মৌল ক্লোরিন, তাহলে প্রাধান্যক্রমে এ হবে 2 আর এ হবে 3। এবার কলম ঘোরাচ্ছি, তাহলে ক্লোরিন থেকে আমরা যাব 2, মানে এই বড় গ্রুপটা 2 3 1 2 3 1 2 3, তার মানে কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তার মানে হওয়া উচিত কি, হওয়া উচিত হচ্ছে আর, কিন্তু হবে এখানে এস, অর্থাৎ 2S হবে, কারণ হাইড্রোজেন হচ্ছে অনুভূমিক রেখায় অবস্থান করছে, যদি উল্লম্ব রেখায় অবস্থান করতো তাহলে আরই হতো। এবার এটা তাহলে কি হয়ে গেল, এস হয়ে গেল। এবার যদি আমি এই কার্বনের ক্ষেত্রে আসি, তা এই কার্বনের ক্ষেত্রে এইদিকে এক বন্ধন দিয়ে সিএল, এইদিকে এক বন্ধন দিয়ে হাইড্রোজেন, এদিকে এক বন্ধন দিয়ে CH3, এইদিকে এক বন্ধন দিয়ে এরকম একটা বড় গ্রুপ। তা এই কার্বনের সঙ্গে সরাসরি কার্বন আছে একটি, এদিকে কার্বন আছে, এদিকে সিএল আছে, এদিকে হাইড্রোজেন আছে, তার মানে এর পরমাণু ক্রমাঙ্ক সবথেকে বেশি, তাই জন্য এটা 1। এবার 2 দিব, তো এবার এই দিকেও কার্বন আছে, এই দিকেও কার্বন আছে, দুই দিকে সেম সেম, তাহলে এই কার্বনের পরবর্তী মৌল হচ্ছে হাইড্রোজেন, এই কার্বনের পরবর্তী মৌল হচ্ছে সিএল, তাহলে আমি এটা হচ্ছে এই বড় গ্রুপটা হয়ে যাবে 2, আর এটা হবে 3, আর এটা 4। তাহলে আমি কলম ঘোরাচ্ছি 1 2 3, তার মানে হওয়া উচিত আর, হয়ে যাবে এস। তাহলে এটাও কিন্তু আমার এস হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে C2 এবং C3 উভয় কার্বনেরই পরম বিন্যাস হয়ে যাচ্ছে এস, অর্থাৎ 2S এবং 3S। তাহলে এটা হয়ে গেল, এই কার্বনের পরম বিন্যাস হয়ে গেল 2S, আর এই কার্বনের পরম বিন্যাস হয়ে গেল 3S, দুটোরই এস হয়ে গেল। এবার আরেকটা দেখছি, সেটা হচ্ছে যৌগ, সেখানেও আমাদের কি করতে হবে, যৌগটির অপ্রতিসম কার্বন পরমাণুগুলির পরম বিন্যাস। প্রথমত এখানে অপ্রতিসম কার্বন বুঝতে হবে, তারপরে তার পরম বিন্যাস বলতে হবে। তো এটা ফিশার অভিক্ষেপ সংকেত দেওয়া আছে, ওপরেরটা COH, তারপরে এক বন্ধন দিয়ে কার্বন, এদিকে এক বন্ধন দিয়ে OH, এদিকে এক বন্ধন H, এইখানে এক বন্ধন দিয়ে কার্বন, এই কার্বনের সঙ্গে এক বন্ধন দিয়ে CL, এক বন্ধন দিয়ে H, এক বন্ধন দিয়ে CH3। এইবার আমাকে এই যে এই কার্বনটা, এই কার্বন তো অপ্রতিসম কার্বন পরমাণু হবে না, কারণ এটা sp3 নয়, এই কার্বনটা sp3 আর এই কার্বনটা sp3, এই কার্বন sp3, তার মধ্যে এই sp3 কার্বনটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এদিকে OH, এদিকে COH, এদিকে H, এদিকে একটা বড় গ্রুপ, তার মানে এটা হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু। এটাকে স্টার দিয়ে দিব, স্টার চিহ্ন দিয়ে দিব, তাহলে এটা বোঝানো হবে যে এটা একটা অপ্রতিসম কার্বন। একইভাবে এই কার্বনটিও অপ্রতিসম কার্বন পরমাণু হবে, আর এটি অপ্রতিসম হবে না, কারণ 3টি হাইড্রোজেন মানে একই ধরনের পরমাণু এর সঙ্গে যুক্ত আছে। তাহলে আমরা এখানে 2টি অপ্রতিসম কার্বন পরমাণু পাচ্ছি, সেটা হচ্ছে C2 এবং C3। C2 এর আমরা পরম বিন্যাস বের করব, তার জন্য আমাকে প্রাধান্যক্রমে নাম্বারিং করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, কারণ
অক্সিজেন যুক্ত আছে, এদিকে কার্বন সেই, আর এদিকে হাইড্রোজেন, সেই জন্য এটা হচ্ছে 1। আর COOH হবে 2। আর এই বড় না, এখানে COOH 2 হবে না, কারণ কি এইদিকে আছে কার্বন, এই কার্বনের সঙ্গে কার্বন আছে, এই কার্বনের সঙ্গে কার্বন আছে, এই কার্বনের পরবর্তী মৌল হচ্ছে অক্সিজেন, আর এই কার্বনের পরবর্তী মৌল হচ্ছে ক্লোরিন, তাহলে এটা হবে 2। ঠিক আছে, এটা 2 হচ্ছে। আর তাহলে COOH 3 হচ্ছে, তাহলে 1 2 3 কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে, তার মানে হওয়া উচিত হচ্ছে আর হবে হচ্ছে S, অর্থাৎ 2S। এখন এবার এইটার ক্ষেত্রে বের করব, এটার ক্ষেত্রে যদি বের করি তাহলে কী হবে? এই দিকে আছে ক্লোরিন, এদিকে হাইড্রোজেন, এদিকে CH3 সি আর কি, সি, এদিকে হচ্ছে C, তার মানে এটার হবে 1। এবার এদিকেও কার্বন, এদিকেও কার্বন, কিন্তু কার্বনের সঙ্গে সরাসরি অক্সিজেন যুক্ত আছে, কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, তার মানে এই বড় গ্রুপটা হবে 2। তাহলে 1 2 আর CH3 হবে 3, আর এটা হবে 4। তাহলে 1 2 3, আমি কোন দিকে ঘোরাচ্ছি কলমটা আমার ঘুরছে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে হওয়া উচিত S, কিন্তু যেহেতু হাইড্রোজেন অনুভূমিক রেখায় আছে তাই জন্য হয়ে যাবে R। তাহলে C2 হয়ে গেল 2S, আর C3 হয়ে গেল 3R। এই হচ্ছে এই যৌগটির ক্ষেত্রে যে অপ্রতিসম কার্বন পরমাণুগুলো রয়েছে তাদের পরম বিন্যাস। এইভাবে করে কিন্তু আমাদের প্রশ্ন থাকলে আমাদের সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে RS নামকরণের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ভিডিওতে এইটুকুনি থাকুক, পরবর্তীতে আরও বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব।